Welcome back everyone to yet another exciting episode of Penthouse Living's Hall of Fame. Today we have a true visionary joining us. He is an architect, filmmaker, photographer, activist, and all-around creative force whose work has shaped the cultural landscape of Bangladesh for decades. You guessed it right, I'm talking about the one and only Enamul Karim Nitchur. Welcome to Penthouse Living's Hall of Fame. Happy to have you here with us, sir. আমরা যতদূর জানি স্থপতি হিসেবে আপনার শুরুটা ছিল ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে। সেটা কেন? এবং সেই সময়ে নিজের পেশার সাথে আপনি বিভিন্ন কমিটমেন্ট নিয়ে আগাচ্ছিলেন। সেই বিষয়ে জানতে চাই elaborately। এই কমিটমেন্টের অনেকগুলো জায়গা আছে। তার মধ্যে প্রধান যেটা সেটা হচ্ছে আমি এসেছি ঢাকার বাইরে থেকে। একটা মিডল ক্লাস ফ্যামিলির। আমি ডাক্তারি পড়তে ডিসকন্টিনিউ করে এখানে এসেছি আমি। আমার ইচ্ছে ছিল যে আমি এবং আর্কিটেকচারের সত্যিকার অর্থে আমার অ্যানাটমি পড়াটা কাজও লেগেছে। তো পরবর্তীতে এসে আমার কাছে মনে হচ্ছে যে আমি যে মানুষের জন্য কাজ করব সে যেই কাজই করি না কেন আমাকে তো তাদেরকে বুঝতে হবে, চিনতে হবে, জানতে হবে। সো একটা জিনিস মনে হচ্ছে যে আমি আর্কিটেকচারে যদি প্র্যাকটিস করতে চাই তাহলে তার আগে আমি কী করতে পারি। আই স্টার্টেড উইথ গ্রাফিক ডিজাইনিং। এটা প্রায় 7-8 বছর। তারপরে যখন আমি ভাবলাম যে আমি ইন্টেরিয়র, আমাকে তো কেউ চিনে না এই শহরে। তো আমি মিড-90s যখন একটা আর্ট গ্যালারি চালাতাম, তারপরে আমি রেস্টুরেন্ট ডিজাইন করা শুরু করি। ওই সময়কার হোয়াইট ক্যাসেল, বুখারা, অ্যাসপারাগাস, সান্তুর, এরকম অনেক, তারপর চট্টগ্রামে, ইউকেতে, মানে একসাথে অনেকগুলো রেস্টুরেন্ট করলাম পরপর। কারণ ছিল কি, আমার মনে হচ্ছে যে মানুষকে যদি আমি জানতে চাই, বুঝতে চাই, তাহলে আমি এটা কেন করলাম, বিকজ এটা একটা ট্রান্সফরমেশন ছিল। কারণ তার আগে রেস্টুরেন্ট বলতে আমরা বুঝতাম আমরা লাল রঙের কার্পেট ছিল, ন্যাপকিন ছিল, ডিম লাইট ছিল, সব হোয়াইট করে ফেললাম। কনসেপ্টে যে লাস্ট সবশেষে যে ভূত করলাম, এটাও ছিল যে আসলে একটা ফ্যামিলি সেলিব্রেশনটা কী করে হতে পারে। তার মানে শুধু একটা প্রফেশনালের একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমার কাজটা সোসাইটি কীভাবে কানেক্টেড হবে, এটা একটা ইস্যু। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই সময় ইন্টেরিয়র ডিজাইন তো করতো না, সবাই বলতে ইন্টেরিয়র করে। কেন করে? বিকজ এটা ব্যবসা ছিল। সব আর্কিটেক্টরা কী করতো, আসলে ডিজাইন অ্যান্ড বিল্ড করতো। আমি এটার বিরুদ্ধে ছিলাম। আমি মনে করি আমার রেসপন্সিবিলিটি হচ্ছে ডিজাইন করা, এবং একটা কালেকটিভ কমিউনিটি তখনই তৈরি হয় যখন আমি ডিজাইন করব, একটা ভেন্ডার ম্যাটেরিয়াল সাপ্লাই করবে, একটা কনস্ট্রাকশন কমিটি কনস্ট্রাকশন করবে। এইভাবে কিন্তু একটা ব্যালেন্স তৈরি হয় সোসাইটিতে। আমি সব খেতে চাইলে কিন্তু হবে না। তো এটা হচ্ছে এখনকার, সবসময় ছিল। তো তখন এই যে স্ট্যান্ড পয়েন্ট নিয়ে নেওয়া যে আমার এথিক্সে, যে আমার বাবা শিক্ষক ছিলেন, উনি কখনো টিউশনই করেননি, উনি কখনো নোট বই লেখেননি, তা আমি কেন করবো? এটা তো আমার কাজ না আসলে। এইভাবে আমি তো ঠিকই টিকে গেছি, কিন্তু আমি কিন্তু প্রচুর কাজ করেছি। ওই সময় রেস্টুরেন্ট করেছি প্রায় ধরেন 5 বছর ধরে। মানে শুধু ডিজাইন করবো, আমি ডিজাইন করতাম, মেনু করে দিতাম, ড্রেস কস্টিউম করে দিতাম, মানে অল ক্রিয়েটিভ সলিউশন আমার দায়িত্ব ছিল। বিকজ আমার প্রফেশনাল, এটা তো প্রফেশনাল এক্সপিরিয়েন্স এইটুকুই, ওইটুকুই আমার কিন্তু কাজ। কিন্তু আমি যদি ঢুকে যাই আমি ব্যবসার মধ্যে, তখন তো আমার ব্যবসায়িক চিন্তার মাথায় থাকবে। মানে অ্যাজ এ প্রফেশনাল আমি মনে করি প্রফেশনাল স্ট্যান্ড পয়েন্ট আর বিজনেসম্যানের স্ট্যান্ড পয়েন্ট এক কখনই হতে পারে না। বিজনেস প্রফেশনাল ইজ এ ডিফারেন্ট থিং। তো এইটা বললে অনেক লম্বা কথা হয়ে যাবে। আমি মনে করি বেসিক জায়গাটা হচ্ছে যে এথিক্যাল জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা প্রফেশনালের জন্য। আমার সামনে অনেক কিছু থাকবে। এই মুহূর্তে যেমন একটা সরকারি বিল্ডিং করছে, ওরা বারবার বলছিল যে আমাকে যে আপনি পুরোটা নিয়ে নিতে পারেন। আমি চাইলাম প্রচুর টাকা পাবো, আমি জানি, আমি করবো না এটা। তো এইটা আমি মনে করি আর্কিটেক্টদের জন্য খুব জরুরি যে এথিক্স জিনিসটা কি। এথিক্সটাই তো অ্যাস্থেটিক্স আসলে, তাই না? এটা যদি না থাকে তাহলে অন্য কিছু করার কোনো মানে নেই আসলে। আর আপনারাই বা ব্যবসা করবেন কি করে? মানে আমার কথা হচ্ছে যদি আর্কিটেক্ট ঢুকে পড়ে ব্যবসাতে, 2 দিন পরে ওর নিজে ফার্নিচার ইম্পোর্ট করে নিয়ে আসবে, তো এটা তো আসলে ঠিক না। ওর যে টাকা সেটা পারফেক্টলি সে করুক। সো অন দিস নোট, পেন্টহাউস লিভিংস হচ্ছে অনেকগুলো ইন্টারন্যাশনাল ফার্নিচার ব্র্যান্ড নিয়ে কাজ করছে এবং সাথে ইন্টেরিয়র সলিউশনও দিয়ে যাচ্ছে। সো আপনার মতামতটা কি? আমি একসময় বাংলাদেশের ধনী ব্যক্তিদের প্রচুর বাড়িঘর বানিয়েছি। তো তখনকার কথা আমি আজকে শেয়ার করছিলাম যে তখন আমরা কি করতাম, সবাইকে হোল ফ্যামিলির মানুষকে নিয়ে বাইরে চলে যেতাম। কেন যেতাম? কারণ আমি বাড়ি করতাম একটু অন্যভাবে। কারণ মোস্টলি আপনারা আমার ধরনের হোম ফার্নিচারটা বেশি আনেন, তাই না? তো তখন হতো কি, আমি ফ্যামিলিকে কেন নিতাম, আমি প্রথমে কোশ্চেনার দিতাম, ফ্যামিলির সবার পার্টিসিপেশন যেন হয়, পরিবারের সবাইকে নিয়ে বিদেশে যে ফার্নিচার সিলেক্ট করা, তো বাসাটাকে কীভাবে সাজাবে, কীভাবে গোছাবে, ওইখানে গিয়ে তো অন্য কোনো জিনিস ঝামেলা থাকতো না। তো ওইটা যদি দেশে যদি হয়, এটার জন্য আমাদের কিন্তু প্রচুর সময় দিতে হয়েছে। কোত্থেকে টেবিল পাবো, কোত্থেকে চেয়ার পাবো, বাংলাদেশের ডাইনিং হল কালচার এক ধরনের, বাংলা লিভিং রুম কালচার এক ধরনের। এইটা যদি আপনি অ্যালাইন হয়ে করেন, আমি তো মনে করি এটা বাংলাদেশের
বিশেষ করে যারা ধনাঢ্য ব্যক্তি তাদের জন্য এটা আশীর্বাদ এক। আর এখানে আপনাদের একটা বড় দায়িত্ব আছে, সেটা হচ্ছে যদি আপনার রুচিটাকে আপনারা সমৃদ্ধ করেন, ওরা যেটা চায় সেটাই যদি দিয়ে দেন তাহলে বিপদ। মানে এটা একটু বোঝাপড়ার মধ্যে যেতে হবে, একটু কনসালটেশন, যে না ডিজাইনের সাথে ট্রেন্ডের সাথে এটা তো আসলে হয় কি আমাদের নলেজ শেয়ারটা তো আমাদের আসলে এখানে কারো কোনো ক্ষতি হয় না। আমাদের তো এখানে হয় কি যে পাওয়ারটা তো খুব মিসইউজ হয় আমাদের এখানে, যে কারণে হয় কি কিছু একটা হয়ে গেলে মনে করেন সবাই আমার স্লেভ, এটা একটা প্রবলেম আছে। সো আমি যেটা করতাম সবসময় ওই যে তখন আমি শুধু খুঁজতাম যে আমাদের দেশে কোনো একসাথে কোনো ভেন্ডার আছে কিনা, যারা ওই ইম্পোর্টার আছে যারা একসাথে নিয়ে আসবে, বিকজ ওদের কাছে লাইট পাবো, আমি ওদের কাছে ফার্নিচার পাবো, কালার মিলাবো কি করে, বিকজ আমি যখন করতাম তো A to Z, মানে অর্থাৎ কার্টেন পর্যন্ত চলে যেতাম, ফাউন্ডেশন টু কার্টেন পুরোটা করতাম। এই কারণে তার আগে আমি থিয়েটারে সেট করতাম, যেহেতু সিনেমা বানাই, সব কিছু মিলিয়ে আমার মনে হতো যে এরা তো পারফর্মার, আমাকে রেডি করে দিতে হবে এই জিনিসটা, তাই না? বাট এটা খুবই ভালো উদ্যোগ। আমার মনে হয় যে আপনারা হয়তো টোটাল সলিউশনটা দিবেন, এবং যদি ওই একেবারে তাদের রুচি তাদের প্রয়োজন মিলিয়ে যদি কিছুটা সাইকোলজিক্যাল ব্যাপারটাকে বুঝে যদি দেন, দেন ডেফিনেটলি এটা খুব ভালো উদ্যোগ। স্থাপত্য চর্চা থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাণ, ফটোগ্রাফি, গান লেখা, সুর করা, সব ক্ষেত্রেই আপনি সক্রিয়। কিভাবে একসাথে সবকিছু ম্যানেজ করেন? কোনটি আপনার সবচেয়ে প্রিয় জায়গা? প্রিয় হচ্ছে ক্রিয়েটিভ প্রসেসটা। আসলে হয় কি যে Total ওই যে বললাম যে creative ইচ্ছে থাকলে উপায় হয়, যে কথাটা প্রথম বলেছিল নিশ্চয়ই সে সফল হয়ে বলেছিল, রাইট? তো এইটা হচ্ছে কি আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস নামে একটা টার্ম ছিল আমাদের লেখাপড়ার সময়, তাই না? হোয়াট ইজ কো-প্রফেশনাল অ্যাক্টিভিটিস? আমার স্টুডেন্ট লাইফ শেষ, মানে আমি শেষ। সো আমার যদি 5 রকম স্কিল থাকে, আমি সবটাই একা খাবো? জাস্ট মাই কোশ্চেন। সো আমার একটা প্ল্যান ছিল যে আমি একটা সার্টেন এজে গেলে আমার যেটুকু আমি যা করতে পারি, এবং আমি যেহেতু একটা স্বাধীনতার সময় আমি কিশোর ছিলাম, বড় হয়েছি, ওই সময়টা পেয়েছি, যেহেতু আমার কিছু অবজারভেশন আছে যে আমার রেসপন্সিবিলিটি আমি নিজে নিতে চাই। তো দেশে আমার মনে হচ্ছে যে আমি আমার আর্কিটেকচার প্রফেশনটাতে আমি যেভাবে আমাদের কিন্তু একটা ক্লাসমেট গ্রুপ আছে বেশ বড়, ওদের সাথে আমাদের কোনো ফাইন্যান্সিয়াল টার্ম নেই, কিন্তু আমাদের সাথে 25 বছর ধরে কাজ করছে, ফিলোসফিক্যাল রিলেশন কিন্তু আমাদের সাথে অনেক ভালো ভালো কাজ তারা করে। সো এটা গেল একটা ধরেন। আরেকটা হচ্ছে যে আমার যে অন্যান্য স্কিল যেগুলো আছে, যেমন আমি প্রথম সবগুলো একটু করে ফেলেছি, ফটোগ্রাফি করেছি, ওটার জন্য আমি এখন হয়তো কারো একটা হেল্পলেস পেশেন্ট আছে, ওদেরকে হয়তো বিক্রি করে পয়সা দিয়ে দিচ্ছি। গানটা হচ্ছে পুরো টোটালটাই হচ্ছে যে গানের মানুষদের জন্য, সিনেমাটা সিনেমারদের জন্য। সো এটা আমি একটা সিস্টেম করে নিয়েছি। এটা এভরি সেক্টরকে ইনভলভ করা, আপনার এভরি সেক্টর না, আমার আর্কিটেকচার মেইন, আর ওইটা হচ্ছে আমার কো-প্রফেশনাল অ্যাক্টিভিটিস। সো ওইটা হচ্ছে আমাকে ইন্সপায়ার করছে আর্কিটেকচারে। আর্কিটেকচার সব কিছু লাগে, হ্যাঁ। সো আর্কিটেকচারটাতে এমন কোনো জিনিস যেটা লাগে না, ফটোগ্রাফি লাগে, মিউজিক লাগে, ফিল্ম লাগে, সব কিছুই লাগে। সো আর যেহেতু আমি হিউম্যান সাইকোলজি খুব পছন্দ করি, সো আমার জন্য আর আমার কিছু বিশ্বাস আছে, সেটাকে চর্চা করার জন্য আমি সবগুলো একসাথে করে ফেলেছি। স্থাপত্য চর্চায় সংস্কৃতিকে যুক্ত করতে হবে, এই বিশ্বাস নিয়ে স্থপতি হিসেবে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন, এবং স্থাপত্যের সাথে বাংলাদেশের সংস্কৃতিকে সংযুক্ত করাটা কাজের মাধ্যমে, নীনাকাব্য কাজের মাধ্যমে কিভাবে আসলো? আমি ঢাকাতে এসেছি প্রথম, আমার ইচ্ছে ছিল কবি হব, তো কবি তো হতে পারিনি। সো আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আমি নিজে হতে পারলাম না, তাই বললে আমি কবিদেরকে কি সম্মান জানাতে পারি না? তো যখন আমি যে একটা প্রজেক্ট করি, এই যে নীনাকাব্য করার সময় ক্লায়েন্টকে বললাম যে আমরা একটা কাজ করি, আমরা 12টা ফ্লোরে 12 জন কবিকে ডেডিকেট করি। লাভ কি হবে? কর্পোরেটটা একটু, তার আগে আমি গ্রিডসা মেঘান্টবুক অফিস করেছি, ওখানে দেখলাম যে আসলে খুব মানে কর্পোরেটদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। আমি মানে খারাপ কিছু বলতে চাই না, কিন্তু মনে হচ্ছে যে আসলে ওকে অলওয়েজ তারা ভাবছে যে আমি দ্য বেস্ট, হ্যাঁ। সো এইটার কারণে তারা ভালো থাকেও না কোনো কোনো সময়, ওদের আবেগ আছে, ওদের ভালো লাগা আছে, খারাপ লাগা আছে। তো এইটা তো আসলে হয় কি, কবিতার একটা অন্য একটা আবেদন আছে। তো তখন ওনাকে বুঝাতে পারলাম, উনি খুশিও হলেন যে আসলে একটা ধরেন অফিসের পিয়ন, সেও কিন্তু জানে জীবনানন্দ দাশের ফ্লোরে যাচ্ছে, সুকান্ত ফ্লোরে যাচ্ছে। সো এই যে 12 জন কবিকে উৎসর্গ করে করা, আর কালচারটা তো আসলে একটা সোসাইটির আসল জিনিস, কালচারটাই তো আমাদের পরিচয়। এইটা শুধুমাত্র কবিতা বা গান বা এটা দিয়ে তো হবে না, আমাদের নিয়মিত জীবন চর্চা, সেটাই তো কালচার আমাদের। তো ওইটা যদি আর্কিটেকচারে না থাকে, তো ওই প্র্যাকটিস করার তো আমার দরকার নেই আসলে। আমি জানি না বুঝতে পারলাম কি, এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ, ইভেন আমরা যখন ভূত করেছি বা অ্যাসপারাগাসের থিয়েটার হতো, সেখান থেকে ইভেন এখন যে জয়িতা টাওয়ার করছে, ওইখানে অনেক কিছু আছে যেটা আমাদের টার্গেটটাই হচ্ছে যে কালচারটাকে অ্যাড্রেস করা, সো দ্যাট মানুষ যেন ইন্সপায়ার্ড হয়। বিভিন্ন সময়ে আপনি ফর্ম ফলোস ফাংশনে না গিয়ে ফর্ম ফলোস ফিকশন এবং ইন্টেলেকচুয়াল সোশ্যাল রেসপন্সিবিলিটি ইত্যাদি স্টেটমেন্ট দিয়ে থাকেন, সেই বিষয়গুলো নিয়ে একটু ইলাবোরেটলি জানতে। এটা আসলে হয়েছে কি, যেমন আমি ফর্ম ফলোস ফিকশন কেন বললাম, কারণ আমার মনে হচ্ছে যে আসলে ডেফিনেটলি ফাংশন তো থাকবেই, কিন্তু ফিকশনটাই তো আসলে ফাংশনের প্রাণ।
তাই না? আমার বডি থাকতে হবে, বডিতে অ্যাক্টিভিটিস না থাকতে কোনো মানে নেই কোনো। কেন বলি আমি, কারণ আমাদের দেশের যে এনভায়রনমেন্ট, আমাদের যে ক্লাইমেট, আমাদের দেশের যে মানুষের যে অনুভূতি, আবেগ, এইটা আমাদের মধ্যে একটা কলোনিয়াল হ্যাংওভার আছে প্রচণ্ডভাবে। আমরা কিছু হলে বলি সিঙ্গাপুরের মতো, বিদেশের মতো, ওই দেশের মতো, হ্যাঁ, নিজেদেরকে ফর্সা করার জন্য কত রকমের কিছু করতে থাকে, এত কমপ্লেক্সলি থাকি আমরা। অথচ কীভাবে দেশটা স্বাধীন হলো, কত কিছু অর্জন আছে আমাদের, আমাদের বাংলা ভাষা নিয়ে কত গর্ব করার কিছু আছে, কিন্তু আমাদের এই কমপ্লেক্সটা কেন? সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে আসলে মানে এখন যেহেতু ইন্ডিয়াতে কাজ করা শুরু করেছি, আমি প্রথম তো চিন্তা ছিল বাংলাদেশ নিয়ে, যে আমার মনে হচ্ছে যে আসলে ইভেন ইউকেতে যখন কাজ করলাম, আমার মনে হচ্ছে মানুষকে জাগাইতে হবে। আসলে মানুষকে না জাগালে হবে না, মানুষকে কোনো জায়গায় খোঁচা দিতে হবে একটা, তাহলে মানুষের মধ্যে। তো আমরা কি করলাম, আমরা তখন এই যে বাড়ি করতে গেলে 4 পাতার একটা কোশ্চিনার ধরিয়ে দিতাম এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লেগে যেত, এবং আমরা বললাম যে ঠিক আছে একটা কাজ করি, মাস্টার বেডটাকে এক্সটেন্ডেড মাস্টার বেডরুম দিব। কেন দিতে হবে? বলে আপনাদের ঝগড়া কখনো হয় না? দ্যাট ইজ ফিকশন। হওয়ারই তো কথা, নাহলে ভাব হবে কি করে, কথা বলবে কি করে? সো এইসব করতে গিয়ে আমাদের কাছে একসময় মনে হচ্ছে যে আমরা আসলে মানুষকে এক্সপিরিয়েন্স দিয়ে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যাই। কারণটা কি বলি, আর্কিটেকচারের একটা বড় কাজ হচ্ছে আপনার মেমোরি ক্রিয়েট করা। আর মেমোরিটি ক্রিয়েট হবে কখন? যদি আপনার তেমন কোনো ঘটনা ঘটে তবেই তো হবে। আমি ভালো ঘটনার কথা বলছি। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের টার্মটা হচ্ছে আর্কিটেকচার ইমোশন বলি আমরা, হ্যাঁ, এটা নিয়ে আমরা উঠে পড়ে লেগেছি এখন। আমার কাছে মনে হচ্ছে যে একটা কালেকটিভ সোসাইটি করতে হলে, যদি পিসফুল একটা সোসাইটি আমরা চাই, মানুষের মধ্যে ইন্টারাকশন চাই, নলেজ শেয়ারিং চাই, তাহলে এটা কোনো বিকল্প নেই, আসলে করতেই হবে। এটা একটা ট্রাই বলতে পারেন। কারণ আমি যেটা বিশ্বাস করি, বিশেষ করে ইয়াংদের জন্য বলবো যে যেটা হচ্ছিল সেটাই হতে থাকবে, এটা তো ঠিক না। আমি তো একটা জায়গায় দাঁড়ান, আমার সময়টার তো একটা আলাদা দাবি থাকতেই পারে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইন্টেলেকচুয়াল সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা বললেন সেটা হচ্ছে যে যারা কর্পোরেট তারা সিএসআর করে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে। আমি কি করব? আমার তো করতে ইচ্ছা করে সোসাইটির জন্য কিছু। দেন আমরা যেমন বইমেলা করেছি 4 বছর, আমরা 4 বছর আমরা করলাম, 19 থেকে বোধহয় 22 পর্যন্ত করেছি আমরা। তখন আমরা চিন্তা করলাম যে আমরা এটা আমরা মানে ফ্রি কমপ্লিমেন্টারি সার্ভিস দেবো, পয়সা নেব না। কারণ এটা একটা জরুরি কাজ। একটা 1 মাসের একটা আয়োজন হয় একটা দেশে, মানে বইমেলার মতো জিনিস, যেটাতে মাস্টার প্ল্যানটা ঠিক করা দরকার, অ্যাস্থেটিক্স ঠিক করা দরকার, আরও অনেক কিছু থাকে। তো দেখলাম যে ওদেরকে লোড না দিয়ে আমরা বরং হেল্প করি ওদেরকে। ওইখান থেকে শুরু করে এখন ধরেন ইভেন গানের ক্ষেত্রে যেটা হয়, আমি গান লিখে শুরু করে দিচ্ছি। আমারগুলো হচ্ছে সব আইএসআর, মানে ইন্টেলেকচুয়াল সোশ্যাল রেসপন্সিবিলিটি। এখন যেমন আমরা সামনে করছি কি আইএসআর সিএসআর কম্বিনেশন করতেছি। তার মানে আমি দিচ্ছি বুদ্ধি, আরেকজন দিচ্ছে টাকা, মানে এই সুবিধাটা পাচ্ছে আরেকটা মানুষ। তো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যারা মানে বিশেষ করে যারা ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস করে, শব্দটা খুবই ভারী, কিন্তু মানে কিছু কিছু জায়গায় আমাদেরও যেটুকু সোশ্যাল রেসপন্স আমাদের করতে হবে, তো করাটা উচিত আমি মনে করি আসলে। আপনার নিয়মিত আহা চলচ্চিত্রটি জাতীয় মনোনয়ন পেয়েছে এবং অস্কার মনোনয়নও পেয়েছে। জাতীয় চলচ্চিত্র না, এটা ভুল কথা হলো না, আমি বলি এটা অনেক আগের কথা। আমার প্রথম ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। ওই সময় প্রতিটা দেশ থেকে একটা করে ছবি যায়। অস্কার নমিনেশন অনেক বড় জিনিস, হ্যাঁ, এটা একদম ভুল আমাদের জানা, আমি মনে করি। প্রত্যেকটা দেশ থেকে একটা করে ছবি সিলেকশন হয়, সেটা আমাদের দেশের ন্যাশনাল সিলেকশন ছিল। ফটোগ্রাফিতে তার আগে আমি ন্যাশনাল সিলেকশন পেয়েছি অন্য একটা ইয়েতে, ওটা গ্লোবাল যে কম্পিটিশনটা হয়। ওই সময় আমি ফটোগ্রাফি করতাম। পুরনো ঢাকায় গিয়েছি, দেখলাম যে লালবাগ একটা বাড়ি ভেঙে ফেলবে। অনেকভাবে চেষ্টা করলাম সরকারকে বুঝাইতে, যে বিভিন্ন লোকজনকে যেটা রাখা যায় কিনা। তারপরে শেষ পর্যন্ত আমার কোনো ট্রেনিং ছিল না, কিছু ছিল না, আমি স্ক্রিপ্ট লেগে ছবি বানিয়ে ফেলেছি পরে। হ্যাঁ, তো আমি ছবি করতে পছন্দও করি অবশ্যই, যে কারণে ছবিটা করেছি। আসলে ফিল্মের চেয়ে বড় মাধ্যম তো আর নাই আসলে। এই যে ধরেন 71-এ যখন আমরা শরণার্থী হিসেবে পালিয়ে চলে যাচ্ছি, আমি আমার জীবনে এর চেয়ে বড় সিনেমাতে আমি কখনো দেখতে পাবো। সিনেমা বললাম অন্য সেন্সে, বাস্তবে যেটা দেখা, যে ভোর রাত 2টো থেকে আমরা হেঁটে হেঁটে দৌড়ে পালিয়ে যাচ্ছি বর্ডার। আমার তখন এটুকু বলতে চাই আমি, কারণ তখন ছোটোবেলায় ম্যাপ দেখেছি, এক একটা দেশের এক একটা রং ছিল। আমার ধারণা ছিল প্রত্যেকটা দেশের মাটির রং আলাদা। তো আমার বাবাকে জিজ্ঞেস করছি আমাদের মাটির ডিফারেন্সটা কোথায়, আমি বলতে সি। সো এগুলো ধরেন ওই যে মেমোরিগুলো, এগুলো যদি আমি বলতে চাই, ফিল্ম ডেফিনেটলি আমার কাছে মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং মিডিয়া আসলে। এত বছর ধরে এত সফলতার পর আপনার বর্তমান লক্ষ্য কি? এমন কিছু কি রয়েছে যা আপনি এখনো অর্জন করতে পারেননি বলে মনে হয়? না, মানে পুরো সফলতা তো হয়নি, বরং বলবো যেটা আসলে শুরু। আসলে হয় কি, আমরা খুব একটা জীবন দিয়ে সব কিছু ক্রিয়েটিভ প্রসেসটা কোনটা এক জীবন দিয়ে কখনো হয় না। আমরা একটা রিল রেসের মধ্যে থাকি। আমরা একটা ভাবনাকে, একটা চিন্তাকে একটা পর্যায়ে নেওয়ার পরে আরেকটা প্রজন্মকে দিয়ে দিই হয়তো বা, তাই না?
সো ওই ক্ষেত্রে সফলতার কোনো কিছু হয়নি। আমি এইটুকু ঠিক যে হ্যাঁ ঢাকার বাইরে থেকে এসে একটা শহরে এসে খেয়ে পরে বেঁচে টিকে আছি, এটা ঠিক আছে। যে কাজটা এখন করছি সেটা হচ্ছে বেসিক্যালি যে আমি কী করে এটাকে আরেকটা প্রজন্মের হাতে দেবো। এবং আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল যারা, এরা সবচেয়ে খারাপ অবস্থা আছে। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, ইন্ডিপেন্ডেন্ট যারা চিন্তা করে, লিখে, যারা মিউজিক নিয়ে কাজ করে, ফিল্ম নিয়ে কাজ করে, ইভেন ইফ আর্কিটেকচার নিয়ে যারা শুদ্ধভাবে চিন্তা করে, ওদের অবস্থা, ওদের কোনো গার্জিয়ান নেই, ওদের কোনো শেল্টার নেই। তো আমরা কালেকটিভভাবে, আমার একটা কমিটমেন্ট নিজের সাথে ছিল, তো ওইটা নিয়ে আমরা উইন মেকিং হসপিটাল, সো এটা মানে কমিউনিটি হসপিটাল, সো সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি যে যেহেতু আমরা বিলিভ করি যে প্রত্যেকটা সৃজনশীল কাজ যেন মানবিক হয়, মানে এই সময় আমি মনে করি ভীষণভাবে জরুরি। সৃজনশীল কাজে এক একটা সময়ের এক এক ধরনের প্রয়োজনীয়তা থাকে। এখনকার সময় আমি মনে করি মানবিকতাটা খুব জরুরি দরকার, এবং সেইটার জন্যে এটা একার কোনো কাজ না, এটা পারস্পরিকভাবে সবাই যদি মানে একটা কাতারে দাঁড়ায়, এক কাতারে সহজে দাঁড়াবে না, হয়তো নানান রকমের প্রসেসের মধ্যে দিয়ে তাদের চিন্তাভাবনা হবে। এবং সবচেয়ে বেশি জরুরি আমি মনে করি একটা সময় এসে একটা প্রজন্মের চিন্তার ঐক্য লাগে, মানে যে কোনো একটা মানে গন্তব্যে পৌঁছানোর জন্য। তো সেইটাই চেষ্টা করে যাচ্ছি আমি, ইয়াং যারা প্রফেশনাল তাদের সাথে। আমাদের অফিসে ইনফ্যাক্ট শুধু আর্কিটেক্ট না, ফিল্ম মেকার আছে, মিউজিক্যাল লোক, একসাথে মিলিয়ে তো কাজটা হয়। তো ওইটাই আমার সব ধ্যান জ্ঞান স্বপ্ন। আশা করি যদি চেষ্টা করে যেতে পারি হয়তো একসময় সফল হবে। স্যার, ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনালস যারা আছেন, আর্কিটেক্টস, ফিল্ম মেকার্স, তাদের জন্য আপনি কি বলবেন? তাদের কিভাবে ইন্সপায়ার করবেন? মানে ইন্ডিপেন্ডেন্ট বইতে যারা কাজ করতে, ইন্ডিপেন্ডেন্ট দুই রকম বলা যায়, একটা হচ্ছে একা একা কাজ করা, একটা হচ্ছে স্বাধীন চিন্তা নিয়ে কাজ করা। হ্যাঁ, একসাথে স্বাধীন চিন্তা নিয়ে কাজ করা যায়। হ্যাঁ, সো আমি কালেকটিভলি বলবো আসলে যে একটা জিনিস কি, যে আসলে প্রজেক্ট আর প্রসেসের পার্থক্যটা বুঝতে হবে সবার আগে, একটু কঠিন লাগলেও। কারণ প্রজেক্ট তো আমি করতেই থাকবো একটার পর একটা হয়তো বা, কিন্তু যেটা প্রসেসের মধ্যে দিয়েই করি, যে আমি কোথায় যেতে চাই, আমি কি হতে চাই, আমি কোথায় পৌঁছতে চাই, এই যে এত সহজে এই দেশে কিছু হবে না, বাইরে গেলে সব কিছু হবে, একটু পড়তে চলে যাই। ইয়াং বয়সে যা কিছু, মানে তরুণ বয়সে যা কিছু করা যায়, পরে তো সেটা করা যায় না। আমরা যদি এই যে এত কথা বলতে পারলাম, ওই সময় যদি আমি সময়টাকে ব্যবহার না করতাম, বলতে পারতাম না। এই জন্যই মনে করি যে আসলে তারা যেন একটু ধৈর্য নিয়ে, একটু যারা সফল হয়েছে বা ব্যর্থ হয়েছে, দুইটা দলকে দেখতে হবে, দেখে নিয়ে দেশটাকে একটু ভালোবাসে। এই দেশে এত অসীম সম্ভাবনা আছে, এত কিছু করার ইচ্ছা, মানে অনেক কিছু হয়নি এখনো পর্যন্ত। তাহলে আমার ধারণা একটা কারণ স্বাধীন চিন্তা করতে হলে আসলে একটু শক্ত থাকতেই হবে একটা জায়গাতে, খুব সহজে এটা হয় না আসলে। হ্যাঁ, আর অনেকেই আমাদেরকে বলে যে আপনি করে ফেলেছেন থেকে বলেন, আমাকে কিন্তু ওই অবস্থা থেকে আসতে হয়েছে, তাই না? সো এটা খুব জরুরি আসলে যে আমি আমার সিদ্ধান্তকে রেসপেক্ট করি, নিজের সিদ্ধান্তকে নিজেকে রেসপেক্ট করতে হবে। এটা যদি না করি আমি, তাহলে কিছুই হবে না। So we are really eager to see your next creation. Thank you for joining us today. অসংখ্য ধন্যবাদ আপনাকে। Thank you so much for joining us today, and thank you so much for tuning in. Until next time, Ramadan Mubarak.